বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিসল একাডেমি বাংলাদেশ। আমার এই চ্যানেলটি ভিডিও আপলোড করবে বিশেষ করে এইচএসসি ইংলিশ, এসএসসি ইংলিশ, আইএলটিএস, স্পিকিং, রিডিং, রাইটিং and listening। সর্বোপরি এই চ্যানেলটিতে আমি কিছু ভিডিও আপলোড করব, যে ভিডিওগুলোর মাধ্যমে আমি দেখাতে চেষ্টা করব যে কিভাবে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সামগ্রিকভাবে ডেভেলপ করতে পারি এবং সেই ডেভেলপমেন্টটা যাতে করে সাস্টেইন করে সেই ফর্মুলাগুলো আমি দেখাবো আমার এই চ্যানেলের মাধ্যমে। আমি আশা করছি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের শিক্ষণের বিষয়ে নতুন নতুন তথ্য থিওরি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করবেন। যাই হোক, আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, লেকচারার অফ ইংলিশ। আমার দুটো মাস্টার্স, একটি হচ্ছে এমএ ইন ইংলিশ, আরেকটি হচ্ছে এমএ ইন ইএলটি। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 লেসন 1 নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ, একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি তোমরা অবশ্যই চেনো। এই ছবিটি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7ই মার্চে তৎকালীন রেসকোর্স ময়দানে, এখনকার সোহরাওয়ার্দী উদ্যানে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের ছবি। এবং তারই নিচে তোমরা দেখতে পাচ্ছ এই চ্যাপ্টারের নাম দ্য আনফরগেটেবল হিস্টোরি। আসলে এই হিস্টোরি কখনো ভুলে যাওয়ার নয়, কারণ এই হিস্টোরি আমাদের অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যাই হোক, আজকে আমরা এই চ্যাপ্টারের উপর কথা বলব। আমরা সামনে এগোই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে একটা থিওরির নাম লেখা আছে, সেটা হলো ফিশিং নেট থিওরি। পাশেই দেখতে পাচ্ছ একটি ছবি। সেই ছবিতে কিছু মাছ ধরেছেন একজন ফিশার। আসলে নলেজের জগতে আমরা সবাই ফিশারম্যান, আমরা নলেজ আহরণ করি। ঠিক একইভাবে ফিশারম্যান মাছ সংগ্রহ করেছেন। এখন তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে, আসলে এই ফিশিং নেট থিওরির গুরুত্বটা কি? অফকোর্স এটা গুরুত্বপূর্ণ। তোমরা ইংলিশ ফার্স্ট পেপারে 3টি সিন প্যাসেজ ফেস করো।
সিন প্যাসেজ 1, সিন প্যাসেজ 2, সিন প্যাসেজ 3। সিন প্যাসেজ 1 এ তোমরা জানো এমসিকিউ থাকে আর কোশ্চেন থাকে। সিন প্যাসেজ 2 তে ফ্লো চার্ট থাকে, 3 তে সামারি রাইটিং অথবা থিম রাইটিং থাকে। তো আমরা প্রথমে সিন প্যাসেজ 1 এর বিষয়ে কথা বলবো। সিন প্যাসেজ 1 এ এমসিকিউ থাকে এবং কোশ্চেন থাকে। একটা প্যাসেজে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড থাকে, কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ থাকে, কিছু গুরুত্বপূর্ণ ক্লজ থাকে, কিছু গুরুত্বপূর্ণ আইডিয়াস থাকে। সেই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো, সেই গুরুত্বপূর্ণ ফ্রেজগুলো, সেই গুরুত্বপূর্ণ ক্লজগুলো, সেই গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে সহজেই আমরা এই 3টি প্যাসেজকে আমরা সহজে ট্যাকেল দিতে পারি। আমরা অনেক সময় ইংলিশ নিয়ে আমরা ডিফিকাল্টি ফেস করি। আসলে আমরা যদি এই ফিশিং নেট থিওরি অ্যাপ্লাই করি তাহলে ইংলিশের এই 3টি প্যাসেজের বিষয়ে আমাদের কাঠিন্য ফেস করার কোনো কারণ নেই। আমরা কাঠিন্য ফেস করি কারণ হলো আমরা মূলত টেকনিক সম্পর্কে অবগত নই বিধায় আমরা ইংলিশ ফার্স্ট পেপারের এই 3টি প্যাসেজের বিষয়ে ডিফিকাল্টি ফেস করি। তো ক্রমান্বয়ে আমি এমসিকিউ, কোয়েশ্চেন, ফ্লো চার্ট, সামারি রাইটিং নিয়ে কথা বলবো। প্রথমত কথা বলবো আমি কিছু ওয়ার্ডস নিয়ে, যে ওয়ার্ডগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আমি আবারও মনে করিয়ে দিতে চাচ্ছি যে প্রত্যেকটা প্যাসেজ থেকে, ইম্পর্টেন্ট প্যাসেজগুলো থেকে আমরা ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে এমসিকিউর জন্য বাছাই করব। সেই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো থেকেই প্রশ্ন করা হয় মূলত। এবং আমাদের গুরুত্বপূর্ণ কাজ হলো সেই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো চিহ্নিত করতে পারা, চিহ্নিতকরণের পর সেগুলোর মিনিং জানা, তারপরে সেইগুলোর সিনোনিম সম্পর্কে সম্যক ধারণা লাভ করা। আমরা একে একে সেই প্রথমত ওয়ার্ডগুলো আমরা দেখব, তাদের মিনিং দেখব এবং তাদের সিনোনিমসগুলো দেখব। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমরা একটা ওয়ার্ড নিলাম, তোমরা দেখতে পাচ্ছ ওভারফ্লোয়িং। প্রথমত আমাদের যেটা করতে হবে, এই ওভারফ্লোয়িং যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের মিনিংটা আমাদের জানতে হবে। তার মিনিংটা কি? তো মিনিংটা অনেক প্রক্রিয়ায় জানা যায়। আমরা কিছু প্রক্রিয়া, কিছু টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে একটা গ্লাসে কিছু পানি উপচে পড়ছে। সুতরাং ওভারফ্লোয়িং শব্দের অর্থ তোমরা আপাতত না জানলেও ছবিটি দেখার পরে তার অর্থ সম্পর্কে তোমাদের একটি ধারণা লাভ হতে পারে। এই ছবি তোমরা যারা ভিজুয়াল লার্নার্স তাদের ক্ষেত্রে খুবই উপকারী। অনেকে দেখেই শিখতে পারে। পৃথিবীতে 3 ধরনের শিক্ষার্থী আছেন। এক ধরনের শিক্ষার্থী আছেন কাইনেস্থেটিক লার্নার্স, যারা হাতে কলমে কাজ করে করে শিখেন। 2 নম্বর হলেন ভিজুয়াল লার্নার্স,
যারা দেখেই শিখতে পারেন। 3 নম্বর হলেন অডিটরি লার্নার্স, তারা শ্রবণ করেই শিখতে পারে। সুতরাং তোমরা যারা ভিজুয়াল লার্নার্স, তাদের ক্ষেত্রে এই টপিকগুলো খুবই গুরুত্ব দেবে। ওভারঅল সবার ক্ষেত্রে গুরুত্ব দিবে, তবে বিশেষ করে তোমরা যারা ভিজুয়াল লার্নার্স, তোমাদের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেবে। যাই হোক, আমি আশা করছি বাই দিস টাইম তোমরা এই ওভারফ্লোয়িং শব্দের অর্থটা বুঝতে পেরেছ। যাই হোক, আমরা ল্যাঙ্গুয়েজ 1 থেকে অর্থটা আরো ক্লিয়ার করে বুঝে নেব। উপচে পড়া। এখন এই মুহূর্তে আমাদের দায়িত্ব হলো এই ওয়ার্ডগুলোর সিনোনিম সম্পর্কে জানা। কারণ এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে তোমরা জানো যে 3টি ভুল উত্তর থাকে, একটি থাকে কারেক্ট। এখন প্রশ্ন হতে পারে এই কারেক্ট ওয়ার্ডটি কোথা থেকে নেওয়া হয়? সিনোনিম থেকে নেওয়া হয়। তো এই ওয়ার্ডের সিনোনিমগুলো যদি আমরা জানতে পারি, তাহলে কারেক্ট অপশন নির্বাচন করতে আমাদের কখনোই কঠিন লাগবে না। আমরা সহজেই কারেক্ট অপশনটা নির্বাচন করতে পারব। আমরা এখন দেখে নেব সেই সিনোনিমস। তারপরে আমরা দেখে নেব আরেকটি ওয়ার্ড, যে ওয়ার্ডটি গ্রিফ, অর্থ হলো বিষাদ, তোমরা দেখতে পাচ্ছ। এবং একইভাবে আমরা এই গ্রিফ ওয়ার্ডে সিনোনিমগুলো আমরা জেনে নেব। গ্রিফ, গ্লুম, মেলাঙ্কলি, সরো, মেলাঙ্কলিয়া, ডিজেকশন। এই মুহূর্তে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা একটা নমুনা প্রশ্ন। হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ফ্রেজ? এরকম একটা প্রশ্ন সাপোজ পরীক্ষায় আসলো। আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, এর অর্থ কি? এর সঠিক অর্থ কি? 3টি ভুল অপশন থাকবে, তার মধ্যে একটি কারেক্ট অপশন থাকবে, সেটা থাকবে পেন্সিভ মুড, এটাই থাকবে। এবং আমি যে সিনোনিমগুলো তোমাদের জন্য সিলেক্ট করেছি, এগুলো সিনোনিমের মধ্যে থেকেও গুরুত্বপূর্ণ। অনেকগুলো সিনোনিম থাকে, কিন্তু সব সিনোনিম থেকে কিন্তু প্রশ্ন করা হয় না। কারেক্ট অপশনে যে সিনোনিমটি নেওয়া হয়, যে মিনিংটি নেওয়া হয়, সেটাও বিবেচনা করে নেওয়া হয়, যেটা গুরুত্বপূর্ণ সেটাই নেওয়া হয়। আর আমি সেই দিকটি বিবেচনা করেই সিনোনিমগুলো তোমাদের জন্য বাছাই করেছি। আমার বিশ্বাস তোমরা যদি এই সিনোনিমগুলোই সম্পর্কে জ্ঞান লাভ করো, তাহলেই তোমরা এমসিকিউ 5-এ 5 পাবে, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। আমরা পরবর্তী ওয়ার্ডে চলে যাব। খুব সামলানো, এর সিনোনিমগুলো আমরা জেনে নেব। ডিল উইথ, কন্টেন্ট উইথ, ট্যাকেল, হ্যান্ডেল, এগুলো হচ্ছে তার সিনোনিম। আমরা এগুলো সম্পর্কে বারবার পড়ে এগুলো সম্পর্কে জ্ঞান লাভ করব। আমরা এমনভাবে ওয়ার্ডগুলো পড়ব যেন আমরা কখনো মিনিংটা, সিনোনিমগুলো ভুলে না যাই। এখানে তোমাদেরকে আরেকটি কথা আমি বলে দিতে চাই। আমি আমার আজকের এই ভিডিওর শুরুতেই আমি বলেছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিভাবে সামগ্রিকভাবে উন্নতি করা যায়, সেই বিষয়ে আমি অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব। তোমাদেরকে আমি প্রথমেই বলেছি, আসলে সে অনেক লম্বা কথা, সেদিকে আমি যাব না। আমি ব্রিফলি যেটা বলবো, তোমাদের ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি তোমরা শিখতে চাও, তাহলে তোমাদের মেইন যে উপাদান সেটা হলো সিনোনিমস, অ্যান্টোনিমস। যাই হোক, এই বিষয়ে বিস্তারিত আমার ভিডিও থাকবে, সেখানে আমি কথা বলবো। এই মুহূর্তে আমরা
আরেকটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি দেখার পরে আমাদের মনোজগতে একটি ওয়ার্ড সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তোমরা যদি একটু ক্লিনলি চিন্তা করো, আমার বিশ্বাস এই ছবিটি কোন ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করছে সেটা তোমরা বের করে নিয়ে আসতে পারবে। আমার বিশ্বাস বাই দিস টাইম তোমরা সেই ওয়ার্ডটি সম্পর্কে ধারণা লাভ করে ফেলেছ। অ্যাসেম্বলি, সভা। এখন আমরা এই অ্যাসেম্বলি ওয়ার্ডের সিনোনিমস জানার চেষ্টা করব। মিটিং, অ্যাসেম্বলি, কনভেন্ট, সিম্পোজিয়াম, অ্যাসোসিয়েশন, আগোরা, এগুলো হলো অ্যাসেম্বলি ওয়ার্ডের সিনোনিম। তার পরবর্তী যে ওয়ার্ডটি সেটি হলো একটি বিশেষ ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, কনস্টিটিউশন, a collection of rules to run a country, organization, etc., arrangement, prescription. এই হলো কনস্টিটিউশনের অর্থ এবং সিনোনিমস। এমসিকিউর ক্ষেত্রে কারেক্ট অপশনে এগুলোর থেকেই একটি থাকবে, ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি। একইভাবে এই ছবিটি দেখেও আমরা তার মিনিং সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারব। ইনফ্লিক্ট, ইনফ্লিক্ট অর্থ কি? আঘাত হানা। এই মুহূর্তে আমরা এই ইনফ্লিক্ট ওয়ার্ডের সিনোনিমস জেনে নেব। ইম্পোজ, ইনডিউস, এনফোর্স, oblige, compel, এগুলো হলো ইনফ্লিক্ট ওয়ার্ডের সিনোনিমস। এমসিকিউ কারেক্ট অপশনে এগুলো এই সিনোনিমগুলো থেকেই একটা ওয়ার্ড থাকবে, ইনশাআল্লাহ। তারপর ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, আগনি, অন্তর্বেদনা, সাপ্রেস পেইন। এই মুহূর্তে তোমরা একটা কালার দেখতে পাচ্ছ। এই কালারটা দেখার সাথে সাথে অবশ্যই আমার বিশ্বাস যে তোমাদের মনে একটা ওয়ার্ডের বিষয় জানা এসছে। কি কালার সেটা, এবং এই কালারটি কি ধরনের ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে, কোন ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে? ক্রিমসন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিকই ধারণা লাভ করেছ, ঠিকই ধারণা করেছ। আরক্ত, ক্রিমসন অর্থ হলো আরক্ত। বাংলায় আমরা এই ওয়ার্ডের সিনোনিমস জেনে নেব। ব্লাডশট, স্কারলেট, রেডিশ। 10 নম্বরে আরেকটি ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, ডিক্লেয়ার। এই ডিক্লেয়ার ওয়ার্ডের মিনিংটা আমরা জেনে নেব। টু অ্যানাউন্স অফিশিয়ালি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটি ছবি, আবারও একটি ছবি আমাদেরকে মিনিং শিখতে অনেকটাই সাহায্য করে। এটা আমাদের ভুলে গেলে চলবে না। আমরা অনেকভাবে ইংরেজি শিখি, কিন্তু তোমরা জানো যে তোমাদের ইংরেজির অবস্থা কিরকম, তোমরা সেটা নিজেরাই জানো। তোমরা ইংরেজি শিখো ভুলে যাও, কি কারণ? প্রবলেমটা কোন জায়গায়? সেই প্রবলেমটা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং ইভেনচুয়ালি আমি সেই প্রবলেমের সমাধান বের করে নিয়ে এসেছি। আমার পরবর্তী ভিডিওগুলোতে সেই প্রবলেমের সমাধানগুলো সম্পর্কে ভিডিও থাকবে।
তোমরা নিশ্চয়ই আমার বিশ্বাস উপকৃত হবে সেই ভিডিওগুলো থেকে। তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা, এবং বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফাইড হও এবং সাথে সাথে তোমরা ভিডিওটি দেখতে পারো। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা ছবিটি নিয়ে কথা বলছিলাম। তোমরা দেখো এই ছবিটার কি মিনিং হতে পারে। এনস্লেভ, কৃতদাস করা, এটা কিন্তু ভার্ব। এই ওয়ার্ডটি কিন্তু ভার্ব। নাউন হচ্ছে স্লেভ, আর এনস্লেভ অর্থ হলো দাসে পরিণত করা, দাস করা। তো এনস্লেভ শব্দের সিনোনিমস আমাদের জানতে হবে অবশ্যই, কারণ সিনোনিমস নিয়ে কাজ করছি, কথা বলছি। এনচেইন, এনথ্রেল, বাইন্ড, ইয়োক, সাবজুগেট, এনফেটার। তার পরবর্তী ওয়ার্ড হলো আমাদের লঞ্চ, আরম্ভ করা। স্টার্ট, বিগিনিং, কমেন্সমেন্ট, ওপেনিং, রুডিমেন্ট, এইগুলো হলো লঞ্চ শব্দের সিনোনিমস। আরেকটি ওয়ার্ড রেস্টোর, পুনরুদ্ধার করা। তার সিনোনিমস গুলো তোমরা দেখে নাও। রিজুভেনেট, রিনিউ, রিভাইভ, রিকভার, রিক্যাপচার, রিক্লেইম, রিকিউপারেট, রিগেইন, এগুলো হচ্ছে রেস্টোর শব্দের সিনোনিমস। এবং এমসিকিউ কারেক্ট অপশনে এই সিনোনিমগুলো থেকে একটা ওয়ার্ড থাকবে এবং তোমরা সহজেই সেটা সিলেক্ট করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগিয়ে চলছি আমাদের লেকচারের সামনের দিকে। এ পর্যায়ে আমরা জেনে নেব যে কোন কোন ফ্রেজগুলো, এতক্ষণ আমরা জানলাম কোন কোন ওয়ার্ডগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন আমরা জানবো কোন কোন ফ্রেজগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। Similarly, once again, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আবারও দুটো ছবি। আমি তোমাদেরকে যেটা বলবো, ছবি দেখার সাথে সাথে তার কি মিনিং হতে পারে সেই বিষয়ে তোমরা চিন্তা করবে এবং মিনিংটা বের করে নিয়ে আসবে, ওয়ার্ডটা বের করে নিয়ে আসবে। তোমরা ছবি দুটো ভালো করে দেখো, দেখার পরে এই দুটো ছবি কোন দুটো ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে সেটা চিন্তা করো, নিশ্চয়ই পেয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো, এ ওয়াশ উইথ, ভাষা, প্লাবিত, ভাসন্ত, তরঙ্গ বিধৌত, ভাসমান, এগুলো হলো বাংলা অর্থ। আর ইংলিশ সিনোনিমস দেখো, ফ্লাডেড, সফট, সপিং, ড্রেন্সড, এগুলো হচ্ছে সিনোনিমস। তার পরবর্তী যে ওয়ার্ড ফ্রেজটি তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো পাস থ্রু, অতিক্রম করা, টু গো থ্রু। এখানে একটি কথা তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, থ্রু প্রিপজিশনটি ব্যবহৃত হয় 3 ডাইমেনশনের ক্ষেত্রে, আর অ্যাক্রস প্রিপজিশনটি ব্যবহৃত হয় 2 ডাইমেনশনের ক্ষেত্রে। তোমরা দেখতে পাচ্ছ যে একজন ভদ্র মহিলা আর একজন ভদ্র মহিলাকে জানালার মধ্য দিয়ে ডকুমেন্ট দিচ্ছেন। তো আমরা জানি জানালার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই আছে, সুতরাং এই ক্ষেত্রে থ্রু ব্যবহৃত হয়। 3 ডাইমেনশনের ক্ষেত্রে থ্রু ব্যবহৃত হয়, এটা যেন আমাদের মাথায় থাকে। আমরা অনেক সময় ভুলে যাই অ্যাক্রস কোথায় বসবে, থ্রু কোথায় বসবে, টু কোথায় বসবে, এগুলো আমরা প্রায়শই ভুলে যাই।
আসলে এগুলো সম্পর্কে সায়েন্টিফিক এবং জীবন্ত ব্যাখ্যা আছে। এগুলো জানার পরে এগুলোর ব্যবহার সম্পর্কে ভুলে যাওয়ার কোনো সুযোগ আসলে নেই। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা এমসিকিউ নিয়ে কথা বলছি এবং ফ্রেজ নিয়ে কথা বলছি। এই প্যাসেজে যে ফ্রেজগুলো আছে সেই ফ্রেজগুলো নিয়ে আমরা কথা বলছি। ইনফ্লিক্ট অন, আঘাত হানা, টু মেক সামবডি সাফার সামথিং আনপ্লেজেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো কিছু ফ্রেজ এবং তার মিনিং তোমরা দেখতে পাচ্ছ। অন বিহাফ অফ, advocate, carry out, complete, come up with, to find or produce an answer, a solution. আরো কিছু ফ্রেজ, বাংলা অর্থ এবং তাদের মিনিং। End up, to find yourself in an unexpected situation. Show up, উপস্থিত হওয়া, appear, present. To take part, অংশগ্রহণ করা, participate. All of a sudden, হঠাৎ করে, suddenly. Once again, শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার ছবিতে চলে আসলাম। আবারও ছবিতে চলে আসলাম কারণ ছবি আমাদেরকে মিনিং শিখতে সহযোগিতা করে, ওয়ার্ড শিখতে সহযোগিতা করে বিধায় আমরা আবারও ছবিতে চলে এলাম। তো তোমরা চিন্তা ভাবনা করো যে এই তিনটা ছবি কোন তিনটা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে। দেখো, মো ডাউন, কচু কাটা করা, কচু কাটা একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ 11 নম্বরে। টু কিল সেভারাল পিপল at the same time using a vehicle or gun, অনেক লোককে একসাথে হত্যা করা। তোমরা জানো 1971 সালে আমাদের এই দেশে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীরা, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বিভিন্ন অজুহাতে আমাদের পূর্বপুরুষদেরকে নির্বিচারে হত্যা করেছে। স্পিল অন, তার পরবর্তী ফ্রেজ, ছলকে পড়া, to accidentally flow over the edge of the container, ছলকে পড়া, উপচে পড়ে যাওয়া। wading over, জলের মধ্য দিয়ে হাঁটা, to walk over the water, জলের মধ্য দিয়ে হাঁটা, মিনিংটা লেখা আছে এবং এমসিকিউর ক্ষেত্রে এই মিনিংটাই থাকবে কারেক্ট অপশনে। সুতরাং তোমাদের কারেক্ট অপশন নির্বাচন করতে কখনোই কষ্ট হওয়ার কথা নয়। আরেকটি ছবি দেখতে পাচ্ছি, আমরা পিডিএফ ফাইল থেকে ওয়ার্ডে রূপান্তরিত করি, সুতরাং রূপান্তর সম্পর্কিত একটা ওয়ার্ড আমরা এখন দেখতে পাবো। কনভার্ট ইনটু, পরিবর্তন করা, টু চেঞ্জ, টু রিপ্লেস। টু ব্রিং স্ট্যান্ড স্টিল, নিশ্চল করা, কোনো কিছু চলে না, মুভমেন্ট করে না, ডেডলক। এই মুহূর্তে আমরা এগ্রি নিয়ে কথা বলবো। আমরা জানি এগ্রির পরে প্রিপজিশন অনেকগুলো যুক্ত হতে পারে, উইথ যুক্ত হতে পারে, অন যুক্ত হতে পারে, অ্যাবাউট যুক্ত হতে পারে, টু ও যুক্ত হতে পারে। আমরা সবগুলো ব্যবহার দেখে নেব। এগ্রি টু, বস্তু হলে এগ্রি টু বসে। হি এগ্রিড টু দেয়ার প্রপোজাল।
এগ্রি অ্যাবাউট অন, বস্তু হলে অ্যাবাউট বসে, অন বসে। উই এগ্রি অন দিস পয়েন্ট, ব্যক্তি হলে উইথ বসে। দে এগ্রি উইথ ইউ অ্যাবাউট টেকিং ক্লাসেস অনলাইন। আমরা আরো কিছু এক্সাম্পল জেনে নেব। I agreed to the analysis done by the researcher. We agreed to what you said. They agree about on doing more tests on COVID-19. We agree with our friends about on opening a university. They agree with their colleagues on teaching students online. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব, পুরো গল্পটা সংক্ষেপে জানার চেষ্টা করব, পুরো গল্পটা। বাই দিস টাইম আমরা যে জিনিসগুলো জানলাম সেগুলো কি? সেগুলো হলো গুরুত্বপূর্ণ ওয়ার্ডস, যেগুলো থেকে এমসিকিউ কোশ্চেন অবশ্যই হবে, গুরুত্বপূর্ণ ফ্রেজেস, যেগুলো থেকে এমসিকিউ কোশ্চেন অবশ্যই হবে। এই মুহূর্তে আমরা পুরো গল্পটা সংক্ষেপে জানার চেষ্টা করব। এই গল্পটা কি করেছে? এই গল্পটি depicts the history of Bangladesh ranging from 1947 to 1971, 7 মার্চ পর্যন্ত বিগত দিনগুলোতে 1947 সাল থেকে যত ঘটনা আমাদের এই দেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে ঘটেছিল, সবগুলো ঘটনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সিকোয়েন্স আকারে, সিরিয়াল আকারে বর্ণনা করেছেন সংক্ষেপে। এই ভাষণটি, এই চ্যাপ্টারটি এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, সেই দিন বঙ্গবন্ধু সুকৌশলে আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। The struggle of this time is the struggle of our independence. The struggle this time is the struggle of our emancipation. বঙ্গবন্ধু ভাষণে যে বিষয়গুলো, যে কি বিষয়গুলো ক্রমান্বয়ে বর্ণনা করেছেন, সেগুলো আমি সংক্ষেপে তুলে ধরলাম। তোমাদের যাতে বুঝতে সহজ হয়, যাতে কঠিন কখনো না হয়। এবং তোমরা আরেকটা কৌশল আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যখন এই কি আইডিয়াসগুলো দেখবে যে আমি একই ওয়ার্ডের ফর্ম, ভার্বের ফর্ম ব্যবহার করেছি, আইএনজি দিয়েছি, তো সবগুলোতে আইএনজি দিয়েছি। এর একটা রহস্য আছে। এর রহস্য হলো, তোমরা ফ্লো চার্টের আনসার লিখো, অনেক সময় তোমরা ফ্লো চার্টের আনসার ঠিক মতো লিখতে পারবে। এগুলো কিন্তু মূলত ফ্লো চার্টের আনসার হিসেবে লেখা এবং একই সাথে গল্পটাকে সংক্ষেপে উপস্থাপন করা। যাই হোক, আমরা সামনে এগোই। তো প্রথম যে কি আইডিয়াটি, shedding blood in 1952, winning election in 1954, declaring martial law in 1958 to enslave us for the next 10 years, launching the 6-point movement in 1966. বঙ্গবন্ধু এই বিষয়গুলো উল্লেখ করেছিলেন, maintaining a sequence. Falling of Ayub Khan from power after a movement in 1969. Assuming reins of government by Yahya Khan after a movement of 1969. এক বছর আইয়ুব খানের প্রথম এবং একই বছর ইয়াহিয়া খান ক্ষমতা লাভ করেছিলেন।
ম্যাস আপসার্জ টেকিং প্লেস ইন 1969 এবং 1969 গণ অভ্যুত্থান হয়, তোমরা ইতিহাসটি জানো। এই মুহূর্তে আমরা আরো গুরুত্বপূর্ণ যে জানবো সেটা হলো এই ভাষণে, এই চ্যাপ্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছু নির্দেশনা দিয়েছিলেন। কিছু নির্দেশনা দিয়েছিলেন এদেশের মানুষকে, আমাদের পূর্বপুরুষদেরকে যারা স্বাধীনতার পক্ষে কাজ করেছিল, আর কিছু নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন কর্তৃপক্ষকে। আমরা সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে জানি। আমি এই ক্ষেত্রে আরেকটি কথা তোমাদের মনে করিয়ে দিতে চাই যে ফ্লো চার্ট কি ধরনের টেক্সট থেকে ইনফরমেশন থেকে নেওয়া হয়, বিষয়টি খুবই সহজ। আমি প্রথমেই বলছি যে আমরা টেকনিক জানি না বিধায়, আমরা ফ্লো চার্টের আনসারে ভুল করি। আসলে ফ্লো চার্টের আনসারে ভুল করার কোনো কারণ নেই, ওইখানে 10-এ 10 পাওয়াটা খুবই সহজ যদি আমরা টেকনিকগুলো জানি। দেখো, আমরা একই সাথে পুরো গল্পটা বুঝতেছি, পাশাপাশি আমরা ফ্লো চার্টের আনসার জানতেছি, পাশাপাশি আমরা এমসিকিউর আনসার জানতেছি, আমরা কিন্তু গল্পটা বুঝতেছি, পুরো গল্পটা বোঝার চেষ্টা করছি, ওয়ার্ড মিনিং গুলো জানার চেষ্টা করছি, সিনোনিমস গুলো জানার চেষ্টা করছি, ফ্রেজ গুলো জানার চেষ্টা করছি, তাদের মিনিংস গুলো জানার চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে এখন আমরা কি ওয়ার্ড গুলো, কি আইডিয়াস গুলো, কি কনসেপ্টস গুলো, সাব টপিকস গুলো জানার চেষ্টা করছি। এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা উপস্থাপন করব, আমি যে জিনিসটা উপস্থাপন করতে যাচ্ছি, ফ্লো চার্টের জন্য খুব ইম্পর্টেন্ট এবং একই সাথে গল্পটা বোঝার ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট। পুরো গল্পটা বোঝার ক্ষেত্রে এই কনসেপ্টস গুলো খুবই ইম্পর্টেন্ট। আই মিন টু সে, এক ঢিলে দুই পাখি। আমরা গল্প বুঝতেছি, পাশাপাশি আমরা কি করতেছি, আমরা ফ্লো চার্টের আনসারও জানতেছি। সুতরাং এক ঢিলে দুই পাখি। দেখো, এবং আমি ফ্লো চার্টের আনসার হিসেবে সাজিয়ে রেখেছি, তোমরা দেখলে বুঝতে পারবে, একদম সাজানো, একদম গুছানো, তোমাদের কোনো কিছু করতে হবে না। তোমরা শুধু টেক্সটের সাহায্য নিয়ে দেখবে যে আমি কিভাবে বিষয়গুলো সাজিয়েছি, তোমাদের কোনো কাজ আসলে নেই। তোমরা শুধু টেক্সটের সাথে মিলাইয়ে দেখবে যে আমি কিভাবে সাজিয়েছি। তোমরা পরীক্ষার হলে এইভাবে সাজিয়ে দিলেই হয়ে যাবে, টেক্সটের সাহায্য নেই, মুখস্থ করার কোনো কিছু নেই। ব্যাকগ্রাউন্ড অফ দ্য ওয়ার অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স। দেখো, একটু আগেও আমরা এগুলো নিয়ে কথা বলেছি এবং আমি তোমাদেরকে মনে করিয়ে দিয়েছি যে এগুলো ফ্লো চার্টের আনসার। দেখো, এখন আমি একাধারে ধারাবাহিকভাবে জাস্ট একটা আনসার, একটা মডেল আনসার তোমরা ধরে নিতে পারো, একটা মডেল আনসার। ঠিক এইভাবে যদি তোমরা পরীক্ষার হলে লিখতে পারো, না 10-এ 10 তোমরা পাবে। এবং একই সাথে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আমরা কিন্তু গল্প বুঝতেছি। ফ্লো চার্টের উপর আমার ভিডিও থাকবে, শুধু ফ্লো চার্টের উপর ভিডিও থাকবে। ফ্লো চার্ট আসলেই মজার জিনিস এবং সেখানে 10-এ 10 পাওয়া খুবই সহজ। আমার ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে, কখনই কঠিন নয়। যাই হোক, এই ক্ষেত্রে তোমরা দেখো আমার ফ্লো চার্টের আনসারটি এবং একই সাথে আমরা গল্পটা কিন্তু আমরা বুঝতেছি ধারাবাহিকভাবে, কি ঘটনাগুলো ক্রমান্বয়ে ঘটেছিল সেই সময়টিতে আমাদের দেশে, যা এই চ্যাপ্টারে উঠে এসেছে। বঙ্গবন্ধু সবিস্তারে বর্ণনা করেছিলেন 7ই মার্চের ভাষণে। ডাইরেক্টিভস টু দ্য অথরিটি, কর্তৃপক্ষকে তিনি কিছু নির্দেশনা দিয়েছিলেন। কর্তৃপক্ষকে তিনি বোল্ডলি কিছু নির্দেশনা দিয়েছিলেন। আমার দাবি মানতে হবে, প্রথম মার্শাল ল উদ্যোগ করতে হবে। দেখো, আমি একই ফর্ম ব্যবহার করেছি, টু ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ। এর আগে আইএনজি ব্যবহার করেছিলাম, সবগুলোতে আইএনজি ব্যবহার করেছি। এই ক্ষেত্রে টু ইনফিনিটিভ ব্যবহার করেছি,
সবগুলোতে টু ইনফিনিটিভ ব্যবহার করেছে। টু উইথড্র মার্শাল ল, টু রিটার্ন অল আর্মি পার্সন to their barracks, to investigate murders, to transfer power to representatives of people, to shut down government offices indefinitely, to allow rickshaws, horse carriages, trains, and launches to move. বঙ্গবন্ধু এদেশের মানুষকে কিছু নির্দেশনা সেদিন দিয়েছেন, সেগুলো দেখো আমি ফ্লো চার্ট আকারে আমি উপস্থাপন করেছি, এবং সাথে সাথে আবারও বলছি আমরা গল্প বুঝতেছি, চ্যাপ্টারটি বুঝতেছি, এবং একই সাথে ফ্লো চার্টের আনসারটা জেনে নিচ্ছি। To convert every house into fort, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। To confront enemy with all efforts, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। To shut down all shops, দোকানপাট বন্ধ করে। To stop all traffic, কোনো যানবাহন চলবে না। To starve to death, আমরা তোমাদেরকে মারতে মারব। To go down striving for rights, আমরা আমাদের জন্য আমাদের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাব। এই নির্দেশনাগুলো তিনি আমাদের পূর্বপুরুষদের দিয়েছিলেন যে তোমরা এগুলো মান্য করো, এভাবে এভাবে চলো। এবং এক পর্যায়ে স্বাধীনতা যুদ্ধ হয়, আমরা স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করি দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর। সেই ইতিহাস তোমাদের জানা। তো যাই হোক, আমি যে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করেছি তার সামারি হলো, আমি প্রথমে যে জিনিসটা উপস্থাপন করেছি সেটি হলো ওয়ার্ডস, ভোকাবুলারি, যেগুলো থেকে এমসিকিউ কোশ্চেন অবশ্যই করা হবে। তোমরা যদি সেই ওয়ার্ডগুলোর সিনোনিমগুলো জানো, এমসিকিউর উত্তর দিতে তোমাদের কখনো ব্যাক পেতে হবে না। তারপরে আমরা শিখেছি, দেখার চেষ্টা করেছি ফ্রেজ, যে ফ্রেজগুলো থেকে এমসিকিউ কোশ্চেন করা হবে। তারপরে আমরা পুরো চ্যাপ্টারটা সংক্ষেপে জানার চেষ্টা করেছি, এবং সাথে সাথে আমরা ফ্লো চার্ট, 3টি ফ্লো চার্টের আনসার জানার চেষ্টা করছি। এবং এই চ্যাপ্টারে তোমাদেরকে বলে রাখছি, এই চ্যাপ্টারে 3টা ফ্লো চার্টই আসতে পারে। কারণ আমি আগেও বলেছি, ফ্লো চার্ট আসার জন্য বিশেষ ধরনের টেক্সটের প্রয়োজন হয়। সেই বিশেষ ধরনটা কি? যে ধরনের টেক্সটে তোমার তথ্যের ধারাবাহিকতা থাকে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এরকম ধারাবাহিকতা না থাকলে ফ্লো চার্টের প্রশ্ন করা যায় না। কারণ তোমরা জানো যে ফ্লো চার্টের আনসার 6টা। তাহলে যদি ধারাবাহিকভাবে এই তথ্যগুলো একের পর এক না থাকে, তাহলে শিক্ষার্থীরা কোথা থেকে উত্তর দেবে? সুতরাং এটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে দেখবে যে তোমাদের প্রিপারেশনের গণ্ডিটা ছোট হয়ে আসবে। কারণ সবগুলো প্যাসেজ থেকে ফ্লো চার্টের আনসার করা, প্রশ্ন করা যায় না। যে যে টেক্সটে প্যাসেজে এরকম ধারাবাহিক তথ্য আছে, সেই সকল প্যাসেজ থেকে ফ্লো চার্টের প্রশ্ন করা হয়। এবং আমরা যদি সেই টেক্সটগুলো, সেই প্যাসেজগুলো চিহ্নিত করতে পারি, চিহ্নিত করে যদি প্রিপারেশন নিয়ে রাখি, তাহলে ফ্লো চার্ট সহজ, 10-এ 10, খুবই সহজ। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে, আমার সাথেই থাকবে। অবশ্যই আরো ভিডিও, খুব শীঘ্রই আরো ভিডিও আসবে। তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটি, এবং বেল আইকনে প্রেস করে রাখবে, যাতে করে তোমরা নোটিফাইড হতে পারো
আমি যখন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে যাতে করে তোমরা নোটিফাইড হতে পারো এবং ভিডিও দেখে তোমরা বেনিফিটেড হতে পারো। তো আজকে আর কথা বলবো না, আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা আমার কথাগুলো ফলো করার চেষ্টা করবে, তাহলে আশা করি ইংলিশে ভালো নাম্বার পেতে তোমাদের ব্যাক পেতে হবে না। থ্যাংকস ফর জয়নিং আস। আল্লাহ হাফেজ।